আমি এই জিনিসটাকে দুইটা ওয়েতে তোমাদের দেখাবো। সরল দোলন গতির ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখো এখানে যেটা করছে, প্রথমে আমরা বলতেছি যে আমরা জানি কোনো সরল দোলন গতি সম্পন্ন বস্তুর উপরে যে বল বা ক্রিয়াশীল বল হচ্ছে সরণের সমানুপাতিক। সরণের সমানুপাতিক। আমার কথা কি বুঝতেছো সবাই? হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? জি জি। ওকে, তাহলে দেখো আমরা লিখতে পারি এফ সমানুপাতিক এক্স এবং সেটা মাইনাস এক্স। এফ সমানুপাতিক মাইনাস এক্স, আবার এফ ইকুয়াল টু কি লেখা যায়? কে এক্স মাইনাস কে এক্স। বুঝতেছো? তো আমরা যদি এফ সমানুপাতিক এক্স এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স হয়, আবার আমরা জানি এফ ইকুয়াল টু কি, নিউটনের সূত্র বলতেছে এফ ইকুয়াল টু এম এ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এরপরে আবার এর জায়গাতে আমরা লিখে দিতে পারি যে এ ইকুয়াল টু কি আসলে। এখানে আমরা এটাকে এক্স ধরে ধরে করছি, এটা কোনো কোনো বইতে ওয়াই ধরে করা আছে। সো এখানে যদি এফ সমানুপাতিক মাইনাস ওয়াইও ধরো তাহলেও কিন্তু সেম জিনিসই আসবে। আমার কথা কি বুঝতেছো? হ্যালো, তো জি, তো শুরুতে এইখান থেকে কি শুরু করতে? হ্যাঁ, এখান থেকেই শুরু করছি আজকে। তো এখানে দেখো এফ ইকুয়াল টু এম এ লেখা যায়, তাহলে সরণকে আমরা এক্সও লিখতে পারি ওয়াইও লিখতে পারি। এর আগে আমরা তরঙ্গের ক্ষেত্রে সরল সন্ধিত গতির সমীকরণে সরণকে ওয়াই দিয়ে প্রকাশ করছি। তো আমার মনে হয় যে এটাকে তোমরা ওয়াই দিয়ে লেখো, তাহলে তোমাদের জন্য বেটার হবে। তো আমি তোমাদেরকে এটা ওয়াই দিয়ে, তোমরা পরবর্তীতে এক্স এর জায়গায় ওয়াই লিখলে কোনো কনফিউশনে পড়ো না আর কি। এক্সও যা ওয়াইও তাই। কথা কি বুঝতেছো? এক্স দিয়ে এখানে সরণ বুঝাইছে, আমরা ওয়াই দিয়ে সেখানে সরণ বুঝাইছিলাম, আর কিছুই না। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি যে এ ইকুয়াল টু কি, আবার এ ইকুয়াল টু লেখা যায় ডিভি বাই ডিটি। তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি এম ডিভি বাই ডিটি ইকুয়াল টু মাইনাস কে এক্স। মাইক্রোফোন অফ রাখো সবাই, মাইক্রোফোন অফ রাখো। হ্যাঁ, তো আমরা এইটা যখন লিখলাম, এরপরে আমরা কি লিখতে পারি, এই ডিভি বাই ডি, ভি কে আবার লেখা যায় এম ডিডিটি অফ, ভি কে লেখা যায় ডিএক্স ডিটি। সরণের হারকে বেগ বলে। সো ডিএক্স বাই ডিটি হচ্ছে আবার কি, ডিএক্স বাই ডিটি আমাদের জন্য বেগ। সো আমরা কি বেগের ইয়ে লিখছেন না, হ্যাঁ, বেগের ডিফারেন্স? বেগের ডিফারেন্সিয়াল সংজ্ঞা, যে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। আর এই যে বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। সেই বেগকে আবার এখানে লিখে দিছি, তাহলে এই জায়গায় আমরা মাইনাস কে এক্স লিখলাম। এরপরে আমরা কি লিখতে পারি দেখো, এম এই ডি 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 গুণ হলে ডি স্কোয়ার, আর ডিটি স্কোয়ার হবে ইন্টু এক্স। বুঝতেছো? ইকুয়াল টু আমরা মাইনাস কে জি। এক্স লিখে রাখলাম, মাইনাস কে এক্স থাকলো। এরপরে তাহলে আমরা কি লিখতে পারি দেখো, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স। কে বাই এম ইন্টু এক্স। সো আমরা এইটাকে লিখতে পারি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এই মাইনাস এই পাশে এসে হয়ে যাচ্ছে প্লাস কে বাই এম ইন্টু এক্স ইকুয়াল টু জিরো। এখন এই কে বাই এম ইকুয়াল টু হচ্ছে ওমেগা স্কোয়ার। কে বাই এম ইকুয়াল টু কি, কে বাই এম ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। এটা আমরা জানি, আমরা জানি যে কে বাই এম ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। তো যদি এটা ওমেগা স্কোয়ার হয়, তাহলে আমরা এটা যদি এখানে বসাই দিই তাহলে কি আসতেছে দেখো, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো। এইটাকেই বলা হয় সরল সন্ধিত গতির ডিফারেনশিয়াল ইকুয়েশন। সরল সন্ধিত গতির ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেখানে সরল সন্ধিত গতির ইকুয়েশনটা হচ্ছে, এমনিতে সরণের ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস আলফা। ওই যে এক্সটা বুঝতেছো, আমরা যেটাকে এর আগের অধ্যায় ওয়াই লিখছিলাম, এখানে তারা এক্স লিখছে। কোনো সমস্যা আছে এটা? কোনো সমস্যা নেই। সো এটাকে যদি আমি ওয়াই দিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখি, ওয়াই এর সাপেক্ষে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কেমন হবে? ওয়াই দিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হবে, এই জায়গায় দেখো ডি এক্স
ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। ওয়াই দিয়ে যদি সরণকে বোঝাও তাহলে সমীকরণটা হবে এরকম, এক্স দিয়ে যদি সরণ বোঝাও তাহলে সমীকরণটা হবে এরকম। বুঝতেছো? জি ওকে, এখন এইটাকে আমি আরেক ভাবে করে দেখাবো। এইটা এইটা তো আমরা করলাম কি, এটা হচ্ছে ভেঙে ভেঙে মানে ফোর্স থেকে এসে এইটার সমীকরণটা আনলাম এবং এই সমীকরণটা কিভাবে আসলো সেটা আমরা বুঝলাম। এখন আমরা যেহেতু সরণের সমীকরণ জানি, সরণের সমীকরণ কি, y ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস মাইনাস আলফা। তো আমরা এই সমীকরণটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলেও তো ডিফারেনশিয়াল ইকুয়েশন পাওয়া যাবে। এটা খুব ইজি একটা পদ্ধতি। দেখো, dy বাই dt, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে কি হচ্ছে a cos ওমেগা টি প্লাস মাইনাস আলফা। কিন্তু ওমেগা টি তো কি টি না, সেহেতু এটাকে ডিফারেন্সিয়েশন করলে একটা ওমেগা পাওয়া যাবে, সেটা দিয়ে গুণ করলাম, ডিফারেন্সিয়েশন, সিম্পল সিম্পল ডিফারেন্সিয়েশন। তো এরপরে আবার লিখি যে তাহলে এরপরে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু কি হয়, এ ওমেগা তো সহগ থেকে গেল, কস কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন ওমেগা টি প্লাস মাইনাস আলফা হয়। কিন্তু ওমেগা টি তো এক্স না, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন মানে টি না, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, আরেকটা ওমেগা আসবে। সো ওমেগার উপরে কি লিখে দেওয়া যায়, স্কোয়ার। বুঝতেছো? তো ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি মাইনাস এ, ও না, মাইনাস ওমেগা স্কোয়ার। দেখো এ সাইন ওমেগা টি, এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস আলফা ইকুয়াল টু কত, ওয়াই। বুঝতেছো? সো এখানে ওয়াই বসাই দিলাম, অতএব আমি লিখতে পারি ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। দেখো তো, উপরে যে সমীকরণটা লিখছিলাম এবং এই নিচে যে সমীকরণটা লিখছি তাদের মধ্যে কোনো পার্থক্য আছে? না। তো এইভাবেও তুমি ডিফারেনশিয়াল ইকুয়েশনে যেতে চাইলে পারবা। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনে যাওয়ার দুইটা পথ। আপনি কি ওয়াই এর সাপেক্ষে করছেন না, ওই টি যে এর যেটা সাপেক্ষে। ছিল ও, এখানে সরণকে টি আমি সাপেক্ষে? ওয়াই দিয়ে প্রকাশ করছি। হ্যাঁ, এখানে হ্যাঁ ওইটাই। সরণকে আমি ওয়াই দিয়ে প্রকাশ করছি। সো এরপরে আমাদেরকে বলতেছে যে আহ, এটা এটা একটু সাম সর্ট অফ উল্টা কাজ, উল্টার দরকার কি আমি জানি না, উল্টা উল্টা করে। এখন দেখো, এই যে 8.5-এ যাব আমরা, পিডিএফ কোথায়, এইখানে। দেখো 8.5 আবার বলতেছে সরল সন্ধিত গতির অন্তরক সমীকরণকে সমাধান করো। তার মানে দেখো, আমাদের একটু বুঝতে হবে। দেখো, এই সমীকরণকে ডিফারেন্সিয়েশন করে এই সমীকরণটাকে ডিফারেন্সিয়েশন করে এইটা পাওয়া যায়। তো এইটাকে সমাধান করলে কোনটা পাওয়া যাবে, এইটা পাওয়া যাবে, আচ্ছা। উপরেরটা পাওয়া যাবে। তাহলে এইটাকে সমাধান করতে হবে কিভাবে, তার মানে আমরা জাস্ট সমাধানের একটা পদ্ধতি এখন শেখার চেষ্টা করতেছি। তো দেখো, আমাদের বলছে যে এইটাকে সমাধান করে, এইটাকে এই নিচেরটাকে সমাধান করে এই উপরেরটা আনা যায় কিনা সেটাও আবার দেখাতে বলছে। 8.5-এ সেইটাই করছে। দেখো, দেখতেছো, এই যে এই সমীকরণটা দিয়ে শুরু করছে এই সমীকরণটা দিয়ে, আর এটাকে ডিফারেন্সিয়েট মানে এটাকে সমাধান করে আবার কি পাচ্ছে, x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস মাইনাস প্লাস ডেল্টা দিছে, ডেল্টাও দেয় কোনো কোনো জায়গায়, কোনো কোনো জায়গায় আলফা দেয়। তো এটা কোনো ব্যাপার না, কথা বুঝতেছো? তার মানে এইটাকে জি। এটাকে সমাধান করে ওইটাই যাইতে বলছে আমার। এখন এটাকে আমরা এক্স ধরি নাই কেন, ওয়াই ধরছি কেন এমনিতেই? কোনটা কোনটা কোনটা, ওই যে এখানে যেমন এক্স ইজ ইকুয়াল টু এ সাইন আলফা ওমেগা টি, আমরা ধরছিলাম ওয়াই। আচ্ছা আচ্ছা, ওয়াই আর এক্স এর কোনো সমস্যা নাই। একজন মানে সাপেক্ষ চেঞ্জ, একজন এক্স এক্স ডিরেকশন দিয়ে কাজ করতেছে, আমরা ওয়াই ডিরেকশন দিয়ে কাজ করতেছি। মানে ওয়াই ডিরেকশন দিয়ে করাটা আমার কাছে সোজা মনে হয়। মানে সোজা বলতে সহজ না, এখানে সোজা বলতে বোঝাচ্ছে যে দিকটা আমার কাছে সোজা মনে হয়, নাহলে বাঁকা বাঁকা মনে হয় আমার কাছে। দেখো, পার্থক্যটা আমি তোমাকে বুঝাই। এই যে একটা বস্তু,
এরকম ঘুরতেছে, এই যে এইখানে আছে। একজন বলতেছে যে সরণ হচ্ছে এইটা, এখান থেকে এইটাকে এক্স বলতেছে। তো এইটা দিয়ে এক্স সরণ বোঝাচ্ছে সে। আমি বলতেছি না, আমি সরণ ধরবো এই দিক দিয়ে। তো একই তো, আমার সাপেক্ষটা ভিন্ন, বুঝছো? একজন এক্স জি একজন এক্সটাকে সরণ বলতেছে, আমি ওয়াইটাকে সরণ বলতেছি। পার্থক্যটা কি বুঝছো কিনা? হ্যালো? জি বুঝছি। তার মানে সরণকে সে একটা ধরছে সরণ, এক্স দিয়েও সরণ প্রকাশ করা যায়। আসসালামু আলাইকুম ভাইয়া, একটু ওয়ালাইকুম বাইরে আসসালাম। গেছিলাম, লেট হয়ে গেছে। আচ্ছা, আমারই লেট হয়ে গেছে। আমি একটু গ্রামের ভিতরে গেছিলাম। তো আসার সময় বৃষ্টির কারণে আসতে লেট হয়ে গেছে। তো ঠিক আছে, লেট হয়েছে। আমি এটার একটা মানে মেকওভার ক্লাস করাবো, দেখি। আচ্ছা, এটা একটু খেয়াল করো, এক্স এক্স দিয়েও ওয়াই দিয়েও সরণ যে কোনোটা দিয়েই তুমি দেখাইতে পারো। তো এখন আমরা একটু শিখবো যেটা, সেটাকে আমরা কি বলছি যে প্রথমটাকে সমাধান করে কিভাবে মানে এইটাকে সমাধান করে কিভাবে এইটা পাওয়া যায় সেটা দেখব। এবং এই সমাধান প্রক্রিয়াটা শেখাও আমাদের দরকার। এই নিচেরটাকে সমাধান করে উপরে টানার চেষ্টা করব এখন। সো দেখো কি করি আমরা। সো আমাদের এখন ধরবো হচ্ছে ডি। তো আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অনেক প্রকারে করা যায়। দাঁড়াও কোনটা দিয়ে করি আমি। আচ্ছা, আমরা ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জিরো, এইটা দিয়েই শুরু করব। তো এইটা দিয়ে শুরু করে আমরা বলবো যে আচ্ছা, এইটাকে তো মানে এইটাকে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায় আমরা সেটা জানি না, কিন্তু আমরা এইটাকে এইভাবে চিন্তা করব। তো আমরা যেহেতু ডিফারেন্সিয়েশন অনেক প্রকারে শিখছি, সেহেতু মানে ডিফারেন্সিয়েশনের পুরোটাই শিখছি, সেহেতু আমরা এখানে এই ব্যাপারটা খুব সহজে বোঝার কথা সবারই। দেখো একটু, আমি এইটাকে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ারকে ইচ্ছা করলে কি লিখতে পারি, ওয়াই টু লিখতে পারি কিনা? জি আচ্ছা, ওয়াই টু লিখতে পারি। এখন আমি যদি এইটাকে টু ওয়াই ওয়ান দ্বারা গুণ করি, তাহলে একটা সুবিধা পাচ্ছি। কি সুবিধা পাচ্ছি দেখো, টু ওয়াই ওয়ান দিয়ে আমি গুণ করলাম, টু ওয়াই ওয়ান দ্বারা গুণ করব উভয় পক্ষকে। তো আমি এইটাকে একটু মডিফাই করি। আমি লিখবো ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। এখন আমি বলতেছি যে এইটাকে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায় সেটা আমি জানি না, কারণ কাউকে ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যায় না। আমরা সবসময় ইন্টিগ্রেশনের সময় কি শিখছি, যে যেটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসে, এটাকে ইন্টিগ্রেশন করলে সেটা পাওয়া যাবে, তাই তো? ইন্টিগ্রেশন এভাবে শিখছি না? জি, সেটাই। তো কাউকে তো ইন্টিগ্রেশন, কাউকে ডিফারেন্সিয়েশন করলে সরাসরি এটা পাওয়া যাচ্ছে না। তো আমি বলবো যে এইটাকে ইন্টিগ্রেশন করার জন্য একটা পদ্ধতি হচ্ছে, দেখো আমি যদি বলি যে ওয়াই ওয়ান স্কোয়ার, ওয়াই ওয়ান স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করো ডি বাই ডিটি দ্বারা, তাহলে কি হয় দেখো তো, টু ওয়াই ওয়ান ওয়াই টু হয়। টু ওয়াই ওয়ান টু ওয়াই ওয়ান ওয়াই টু, এটুকু কি বুঝতেছো? জি তাহলে টু ওয়াই ওয়ান ওয়াই টু কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাওয়া যাবে, ওয়াই ওয়ান স্কোয়ার। হুম বুঝতেছো সবাই? তো আমি এই জন্য দেখতেছি যে এই ওয়াই টু, এটা তো ওয়াই টু এর সাথে যদি আমি টু ওয়াই ওয়ান গুণ করি, সেটাকে ইন্টিগ্রেশন করলে ওয়াই ওয়ান স্কোয়ার পাওয়া যাবে। এই জন্য আমি উভয় পক্ষকে টু ওয়াই ওয়ান দ্বারা গুণ করব। তো দেখো কি আসে, টু ওয়াই ওয়ান মানে কি, ডি ওয়াই বাই ডিটি, ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার তো ছিলই, সেটা থাকলো। তো ডি টি স্কোয়ার এটা রেখে দিলাম। আচ্ছা, এই পাশেও যদি আমি সেটা দিয়ে গুণ করি, তাহলে ওমেগা স্কোয়ার টু ডি ওয়াই বাই ডিটি ইন্টু ওয়াই থাকলো। মানে এখানে ওয়াই ছিল, টু ডি ওয়াই বাই ডিটি দ্বারা আমি গুণ করলাম। এখন দেখো, যদি ওয়াই স্কোয়ার হয়, ওয়াই স্কোয়ারকে ডি বাই ডিটি যদি করো, তাহলে কি আসে দেখো তো, টু ওয়াই ডি ওয়াই বাই ডিটি, এটা আসে না? হ্যালো? জি ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে টু ওয়াই হচ্ছে, কিন্তু ওয়াই তো টি না, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে ডিওয়াই বাই ডিটি হয়। এই জন্য তাহলে দেখো, আমরা যদি এখন এইটাকে ইন্টিগ্রেশন করি এবং এইটাকে ইন্টিগ্রেশন করি,
তাহলে আমরা পাচ্ছি উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করলে এখানে পেয়ে যাচ্ছি dy বাই, আমাদের এই যে মনে আছে যে 2y1 y2 কে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে y1 স্কয়ার হয়, তাহলে y1 কে আমি কি লিখতে পারি dy বাই dt হোল স্কয়ার, এই পাশে হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার, এইটাকে লেখা যায় y স্কয়ার, কারণ এটা y স্কয়ারের ডিফারেন্সিয়েশনাল ভ্যালু এটা, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে y স্কয়ার পাওয়া যাবে। বুঝতেছো? তাহলে এখন উভয় পক্ষে আমার কাছে কি আছে স্কয়ার আছে, তাহলে এটাকে আমি কি করতে পারি ইচ্ছা করলে, হ্যালো তোমরা বোধহয় বুঝতেছো না নাকি, dy বাই dt ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস ওমেগা ইন্টু ওয়াই। জি ভাই আছি। আচ্ছা এখানে একটা কাজ আছে সেটা একটু বলি, এই ইন্টিগ্রেশনে কি কোনো লিমিট ছিল, এই এই যে আমরা যে ইন্টিগ্রেশনটা করছি সেই ইন্টিগ্রেশনে কি কোনো লিমিট ছিল? না, তাহলে লিমিট না থাকলে আমাদের কি করতে হয়, একটা সি দিতে হয়। সি দিতে হবে। তাহলে ওই সিটা তো আমরা জানি না, ওই সি এর মান কি আমরা জানি? না, তাহলে এই সি এর মান বের করার যে এই পদ্ধতি সেটাকে বলা হয় লিমিটিং ভ্যালু। তো লিমিটিং ভ্যালু ইউজ করে আমরা এইটার মান বের করব। সো এই যে যে সরল সন্ধিত গতি সেটাকে আমরা বলতে পারি এটা আসলে কি, এই যে এরকম কোন একটা গতি, তাহলে এরকম কোন একটা গতির কোন বিন্দুতে, একটু টানে দেন, টানে দেন। হ্যাঁ কোন কোন বিন্দুর মানটা আমরা ভালো জানি, এই যে এই বিন্দুর মান আমরা বলবো যে y এর মান যখন a হয়, কত হয়, y কি, এই যে এগুলোকে আমরা y বলি না, বিভিন্ন y, তাহলে y এর মান যখন a হয় তখন এই বিন্দুতে dy বাই dt এর মান কত হয়, শূন্য হয়। বুঝতেছো? হ্যালো হ্যালো আছো কি তোমরা নাকি? সবাই তো আছো। এদিকে সবাই একটু খেয়াল করো যে জি। আমরা যেটা বলবো যে এই সর্বোচ্চ বিন্দুতে ডিফারেন্সিয়েশনাল ভ্যালু কত, সর্বোচ্চ বিন্দুতে ডিফারেন্সিয়েশন করলে সেটার মান 0 হয়, তাহলে আমরা বলবো যে যখন y ইকুয়াল টু a, মানে y যখন সর্বোচ্চ হয় তখন আমরা ওই যে ডিফারেন্সিয়েশনে শিখছিলাম যে সর্বোচ্চ মানের ক্ষেত্রে dy বাই dt এর মান 0, তাহলে এই জায়গায় সেই লিমিটিং ভ্যালুটা দিয়ে এই সি এর মানটা আমরা বের করব, কারণ এই সি আমাদের দরকার। তো আমরা এই লিমিটিং ভ্যালু যদি এখানে বসাই দিই, তাহলে যখন y এর মান a তখন dy বাই dt 0, অতএব 0 স্কয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার a স্কয়ার প্লাস সি, অতএব সি এর মান পাচ্ছি ওমেগা স্কয়ার a স্কয়ার। এইটুকু জাস্ট আমরা কিসের মান বের করার জন্য এইটুকু করলাম, সি এর মানটা বের করার সি জন্য। এর মান বের করার জন্য। তো এই সি এর মানটা আমরা ওখানে বসাই দিব। প্রথম এটা কঠিন লাগার কথা, কারণ এটা একেবারে নতুন ধরনের অঙ্ক, জি একদম। ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা সলভ করতেছি। তো আমরা এই সি এর মানটা এই যে এইখানে যদি বসাই দিই, দেখো এইখানে আমরা দেখতেছি যে এটার মান হচ্ছে, দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ। আচ্ছা তাহলে আমাদের এইখানে দেখতে পাচ্ছি হচ্ছে যে আমাদের সমীকরণ ছিল হচ্ছে ডি স্কয়ার dy বাই dt হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার y প্লাস সি এর মান একটু হচ্ছে, উপরে উঠেন। হ্যাঁ সি এর মান হচ্ছে ওমেগা স্কয়ার a স্কয়ার, ঠিক আছে না? অতএব dy বাই dt ইকুয়াল টু লেখা যায় dy বাই dt ইকুয়াল টু কি লেখা যায় দেখো তো, হ্যালো তোমরা কি বুঝতেছো কিনা আল্লাহই জানে। রুট ওভার। আচ্ছা রুট ওভার ওমেগা স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস মানে মাইনাস এটার সামনে ওমেগা স্কয়ার a স্কয়ার। আচ্ছা তাহলে dy বাই dt এর মানটা আমরা পেলাম। এখান থেকে আমাদের একটা কাজ আছে, আমাদের কাজটা হচ্ছে, নতুন পেজে যাই, কাজ হচ্ছে দেখো আমরা এখানে জাস্ট একটু সলভ করব আমাদের মতো করে।
dy বাই dt ইকুয়াল টু হচ্ছে, আমি যদি এখান থেকে ওমেগা কমন নেই তাহলে ওমেগা বাইরে আসে a স্কয়ার মাইনাস y স্কয়ার হয়। বুঝতেছো? হুম। এইবার জি। এইবার দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে যে যেটুকু যেই জায়গায় মানে চলক ভিন্ন করব আর কি। এই জায়গায় দেখো y আছে, সো dy বাই রুট ওভার এই, ওমেগা স্কয়ার কি রুটের সাথে কাটাকাটি হয়ে ওমেগা হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ রুট স্কয়ারে কাটাকাটি হয়ে ওমেগা হয়েছে। এইবার দেখো এইটা ওমেগা তো সহ ইনটু ডিটি, তাহলে আমি কি করছি এই পাশে কেন আনছি, এই জায়গায় y আছে সেহেতু y এর পার্টটাকে এখানে নিয়ে আসছি আর এই জায়গায় এটাকে নিয়ে গেছি। এইটা করলে কি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে এখানে উভয় পক্ষকে আমি এখন ইন্টিগ্রেশন করতে পারি। ইন্টিগ্রেশন করলে এই পাশে দেখো এটা একটা সূত্র, এটা যদি তুমি দেখো তাহলে তোমার যারা করছো ডিফারেন্সিয়েশনের এই পার্টটা, ডি বাই ডি এখানে না করি, ফাঁকা জায়গায় দেখাই, এই যে ডি ডিটি অফ সাইন ইনভার্স টি বা সাইন ইনভার্স এক্স, যদি এখানে এক্স দিয়ে এখানে এক্স দিতাম তাহলে কি সূত্র বলো তো, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? হ্যালো, জি। সরি 1 মাইনাস টি স্কোয়ার, 1 মাইনাস টি স্কোয়ার। যদি এইখানে একটা, এখানে এখানে কত আছে, 1 আছে, টি এর নিচে কত আছে, এই যে টি এর নিচে এখানে কত, 1। 1, সেই জন্য এখানে 1। যদি এই টি এর নিচে এখানে এ থাকে তাহলে এইখানে হবে এ স্কোয়ার, তার মানে এখানে 1 থাকলে 1 স্কোয়ার, এখানে এ থাকলে এ স্কোয়ার, তার মানে এখানে আমরা সাধারণত 1 দেই কেন, কারণ এখানে ভাগে কোনো কিছু থাকে না, ভাগে থাকে 1, সেহেতু 1 স্কোয়ার হয়। তো এই সূত্রটা তো আমরা জানি, বুঝছো? জি, একটু উপরে উঠান। এই যে এখানে দেখো সূত্রটা আবার খেয়াল করো, সাইন ইনভার্স এক্স ডিজিটি অফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কি, 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আর ডি, এই যে যদি টি এর নিচে এ থাকতো তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস টি স্কোয়ার হতো। সো এইটাকে যদি এখন আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি পাচ্ছি সাইন ইনভার্স এ, সরি সাইন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এ ইকুয়াল টু, এটা হচ্ছে আসবে কি ওমেগা ইন্টু টি, ওমেগা ইন্টু ডিটি কে ইন্টিগ্রেশন করলে ওমেগা তো সহগ, ডিটি কে ইন্টিগ্রেশন করলে আসবে টি, আর প্লাস মাইনাস আমরা জানি একটা কি হয়, ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্টটা কি এখানে কি হবে, আলফা। তুমি আলফা ডেল্টা এই যে এটার মান যা দিবা তাই সেটাই হবে, কোনো সমস্যা নেই। তাহলে এই ইয়াতে প্লাস মাইনাস কেন হইলো? প্লাসও হতে পারে, কোনো কনস্ট্যান্ট পজিটিভ হতে পারে, কনস্ট্যান্টটা নেগেটিভও তো হতে পারে, কনস্ট্যান্টটা যে সবসময় পজিটিভ ও হবে তা তো না, আমি মানে তো আমরা শুধু প্লাসই দিতাম তাহলে। হ্যাঁ তুমি প্লাসও দিতে পারো, ম্যাথে ওখানে যদি একটা কনস্ট্যান্ট নেগেটিভ, নেগেটিভ একটা কনস্ট্যান্ট যদি আসে, আসতেই তো পারে। তো এইটা দেখো এরপরে কি হয়ে গেছে, সাইন ইনভার্স ওয়াই বাই এ ইকুয়াল টু ওমেগা টি প্লাস মাইনাস আলফা। তো এইটাই আমরা এইভাবে পরবর্তীতে লিখি, ওয়াই বাই এ ইকুয়াল টু সাইন ইনভার্স, ওই পাশে গেলে কি হয়, সাইন ওমেগা টি প্লাস মাইনাস আলফা, অতএব ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস আলফা। এইটাই হচ্ছে আমাদের সমীকরণ। সবাই কি বুঝছো? যদিও প্রথম প্রথম একটু কঠিন লাগতেছে। আচ্ছা, এইটা যদিও আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, এটা আমি জাস্ট শিখাইলাম, কিন্তু এখন যেগুলো শিখাবো এখনকার গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ এইটা শেখার জন্য এটা আমাদের জানা দরকার ছিল, এটা একটু জানা দরকার ছিল, এটা মোটামুটি একটু আইডিয়া থাকতে হবে এটা, না হলে একেবারে একেবারে আইডিয়ালেস থাকলে বিপদ হতে পারে। সো একটু জানা থাকা দরকার। সো এইখানে দেখো সরল দোলন গতি সংক্রান্ত বিভিন্ন রাশি, রাশিগুলো কি কি, পর্যায়কাল, আমরা এখন পর্যায়কালের সমীকরণ তৈরি করার চেষ্টা করব। পর্যায়কাল, পর্যায়কালের যে ধ্রুবক এগুলো কোত্থেকে আসে, কিভাবে আসে, এগুলোর সমীকরণগুলো দেখবো আমরা এখন। তাহলে পর্যায়কাল আমরা কি জানি না যে পর্যায়কাল কাকে বলে, একবার সম্পূর্ণ ঘুরে আসতে বা কোনো বিন্দু থেকে শুরু করে আবার ওই বিন্দুতে ফিরে আসতে যেই সময় লাগে সেই সময়টাকে আমরা কি বলি, পর্যায়কাল। একটা
ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে এইখান থেকে শুরু করে আবার ওই বিন্দুতে ফিরে আসতে যে সময় লাগে সেটাকে আমরা কি বলি? হ্যালো, শুনতেছো আমার কথা তোমরা? হ্যালো, কথার উত্তর দাও না কেন? তো এই যে যেই সম্পূর্ণটা ঘুরে আসলে যদি একটা কাঁটা মনে করো এই যে ঘড়ির কাঁটাটা, এই কাঁটাটা সম্পূর্ণটা ঘুরে আসলে কত ডিগ্রি কোণ ঘুরে আসে তাহলে আমাকে বলো তো? 360 ডিগ্রি। সেটাকে আমরা পাই দিয়ে মানে রেডিয়ানে প্রকাশ করলে কত রেডিয়ান? 2 পাই রেডিয়ান। বুঝতেছো? হ্যালো, তোমরা কি কেউ নাই নাকি? আমি তো তা বুঝতেছি না। শোনা যায় না ভাই? হ্যালো, হ্যাঁ শুনতেছি এবার। সবাই একটু রেসপন্স করো। দেখো টি সময়ে কতটুকু পথ ঘুরে আসে? 2 পাই পরিমাণ। বুঝতেছো? এইটা মনে রাখো। এখন আমরা জানি কৌণিক বেগ। কৌণিক বেগ কাকে বলে? একক সময়ে অতিক্রান্ত কৌণিক দূরত্বকে কৌণিক বেগ ওমেগা বলে। এই যে আমরা ওমেগার সূত্রগুলো কোথা থেকে আসতেছে সেটা এখন দেখব। তাহলে ওমেগা ইকুয়াল টু আমরা জানি কি? কৌণিক বেগ। কৌণিক বেগ মানে কি? থিটা বাই টি। থিটা বাই টি। তাহলে ওমেগা ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি হলে দেখো তো এই যে সম্পূর্ণটা ঘুরে আসলে কত থিটা কোণ ঘোরে? 2 পাই রেডিয়ান কোণ ঘোরে। তার মানে থিটার মান হচ্ছে 2 পাই। আর এইটুকু ঘুরতে সময় লাগে কতটুকু? বড় হাতের টি সমান। তার মানে সময় এখানে পর্যায়কালের সমান। তাহলে বড় হাতের টি। তাহলে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই বড় হাতের টি কিভাবে হয় এটা কি বুঝছো নাকি তোমরা সবাই? জি এইখান থেকে আরেকটা সূত্র আমরা বলতে পারি যে টি বড় হাতের টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। এটা কি বোঝা যায়? হ্যালো, যায়। তাহলে এইটা আরেকটা সূত্র। এই এই যে যেগুলো বক্স করতেছি সবগুলো অঙ্কে কাজে লাগবে। এরপরে দেখো আমরা বলতে পারি এইখান থেকে যে ওমেগা ইকুয়াল টু 2 পাই ইন্টু 1 বাই টি। এখন এইটা ইকুয়াল টু লেখা যায় 2 পাই 1 বাই টি মানে এফ। এটা আমরা সবাই জানি তাই তো? জি তাহলে 2 পাই এফ ওমেগার কয়টা সূত্র দাঁড়াইলো? দুইটা। 2 পাই বাই টি বা 2 পাই এফ। এখন থেকে কখনো যদি এইটা আসে যে 2 পাই এফ হয় কেন, এটা কি আর কোনো কনফিউশন থাকবে? না আচ্ছা, এই যে এই কয়টা। আচ্ছা, এই গরুর দালাল গুলো যে কোত্থেকে আমার বাসার পাশে আসছে। কোরবানি ঈদের গরু নিয়ে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে বুঝছো? এর পরের পার্টে আমরা যাই। এই যে আমরা সূত্রগুলো এখানে দেখতে পাচ্ছ যে সূত্রগুলো এই যে এখানে কিন্তু আছে। এই যে আমরা যে সূত্রটা দেখাইলাম ওরা অনেক জটিল করে দেখাইছে, এখানে কিন্তু আছে দেখছো? জি আচ্ছা, এইবার ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম। ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম হয়। তাহলে এইটা যদি হয় ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম, এটারও প্রমাণ আমি দেখাবো নেক্সট ক্লাসে। তোমরা আপাতত এইটার ওমেগা স্কোয়ার ইকুয়াল টু দেখো। তাহলে আমরা কি লিখতে পারি যে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম। তাহলে ওমেগা ইকুয়াল টু কি লেখা যায়? রুট ওভার কে বাই এম। তাহলে দেখো আমরা ইচ্ছা করলে এখন টি এর আরেকটা নতুন সূত্র তৈরি করতে পারি। টি ইকুয়াল টু, এটা কিন্তু কাজে লাগবে এই এই সূত্রটা। টি ইকুয়াল টু দেখো ছিল 2 পাই বাই ওমেগা, একটু আগে দেখাইছি এটা। মনে আছে তোমার? তোমাদের মনে আছে এটা? জি আচ্ছা, তাহলে 2 পাই বাই ওমেগা, তাহলে ওমেগার মান কত? 2 পাই বাই রুট রুট ওভার ওভার কে বাই কে বাই এম। এম। তাহলে এটা উল্টে যায় কি হবে তাহলে বলো? 2 পাই রুট ওভার এম বাই কে। তাহলে টি ইকুয়াল টু সূত্র দাঁড়াইলো 2 পাই রুট ওভার এম বাই কে। এই সূত্রটা কখন কাজে লাগাবা সেটাও একটু বলে দেই। মনে করো তোমাকে প্রশ্ন আসলো যে একটা স্প্রিং আছে, একটা স্প্রিংকে আমি এখানে এম ভরের একটা বস্তুকে ঝুলাই দিলাম এবং এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট কে। স্প্রিং কনস্ট্যান্ট কত? কে কে। তাহলে এইটাকে দুলালে, এইটাকে যদি আমি উপরে নিচে দোল দেই তাহলে এটার পর্যায়কাল কত হবে? সেটা হচ্ছে টি ইকুয়াল টু রুট ওভার 2 পাই 2 পাই রুট ওভার এম বাই কে। এম এর এবং কে এর মান এখানে বসাই দিলে এবং পাই এর মান তোমাদের জানাই আছে।
এটা বসাইলে আমরা পর্যায়কাল পেয়ে যাব। বুঝছো? জি ওকে, আমাদের ক্লাসে 4 মিনিটের মতো আছে, সো নেক্সট ক্লাসে আবার তাড়াতাড়ি চলে আসবা। ম্যাথ করবো না? হ্যাঁ করব। এইখানে দেখো, তাহলে এইটা যদি হয়ে যায়, এরপরে আমরা আসবো কম্পাঙ্কে। এই যে এখানে পিডিএফ এ দেখতেছো, তাহলে এখানে আরেকটা জিনিস দেখাইছে, এখানে খেয়াল করো। এখানে আমরা যদি লিখতে চাই, তাহলে দেখো টি ইজ প্রপোর্শনাল টু, এখানে 2 পাই কনস্ট্যান্ট, রুট ওভার এম কনস্ট্যান্ট, তাহলে লিখতে পারি কি 1 বাই রুট ওভার কে, লেখা যায়? যায়। এইটা আছে এখানে দেখো। এখন আমরা কম্পাঙ্কের সূত্রটাকেও এই আকারে লিখতে পারি। কম্পাঙ্ক ইকুয়াল টু কি, এফ ইকুয়াল টু 1 বাই টি। 1 বাই টি যদি হয়, তাহলে আমি টি এর মানটা যদি এখানে বসাই দেই, তাহলে কত আসে 1 বাই 2 পাই রুট ওভার এম বাই কে। তাহলে এটা হয় 1 বাই 2 পাই ওমেগা বাই 2 পাই হবে। ওমেগা বাই 2 পাই হবে। কিন্তু এদিকে দেখো, আমরা এই যে এখানে এটা করতেছি, দেখো আমরা এই যে টি এর মানটা দেখা যাচ্ছে না। আচ্ছা দাঁড়াও, পিডিএফটা না, আমি এইটাকে জাস্ট অনলাইন রাইটিং নিয়েছি। দেখো আমরা f ইকুয়াল টু 1 বাই টি লিখতে পারি। তাহলে টি এর মান এই যে যেই মানটা 2 পাই রুট ওভার এম বাই কে, এখানে যদি বসাই দেই, তাহলে 1 বাই 2 পাই থাকলো রুট ওভার কে বাই এম। বোঝা যায় কিনা? জি এটা হচ্ছে এফ এর আরেকটা সূত্র। এই সূত্রগুলো পরীক্ষায় অঙ্কে কাজে লাগবে, মানে আমরা যখন ম্যাথ করব, ম্যাথ সলভের সময় কাজে লাগবে। তারপরের কি কনসেপ্ট আছে সেটা দেখি আমরা। কৌণিক বেগ। সো এইটাও ওই একই জিনিস। দেখো যে কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু, তাহলে কি হবে 2 পাই বাই টি, 2 পাই এফ, এগুলো তো দেখাইছি। আবার এই যে রুট ওভার কে বাই এম। এবার হচ্ছে বিস্তার। বিস্তার এ কি, বিস্তার এ হচ্ছে কোন একটা সাম্য অবস্থা থেকে, যে এই সাইডে একটু চিত্রটা খেয়াল করো, বিস্তার হচ্ছে কোন একটা সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ যত দূরে সে যায় সেটাকে বলা হয় বিস্তার এ। এটাই এখানে বিবৃত করছে, আর কিচ্ছু বলে নেই। তারপরে দশা। দশা কি, ওমেগা টি প্লাস আলফাকে বলা হচ্ছে দশা। তাহলে ওমেগা টি প্লাস আলফা মানে এই যে ডেল্টা, যখন ডেল্টার মান 0 হয় তখন এটার ফেজ হচ্ছে আদি ফেজ বলা হয়। ডেল্টার মান 0 মানে কি, আদি ফেজ। ডেল্টাকে বলা হয় দশা পার্থক্য। ডেল্টা হচ্ছে কি, দশা পার্থক্য। দশা পার্থক্য। তার মানে ডেল্টা 0 হয়ে গেলে, ডেল্টার মান 0 মানে দশা পার্থক্য 0। তার মানে সেম দশায় আছে দুইটা তরঙ্গ, এভাবে বোঝায়। তো এর পরে দেখো আমরা এই জায়গা থেকে, এই যে একটু আগে বলছিলাম যে ওই সমীকরণগুলো আমাদের কাজে লাগবে, যে সমীকরণগুলো একটু জটিল লাগছে আজকে তোমাদের প্রথম করার কারণে, সেই সমীকরণগুলো কোথায় কোথায় কাজে লাগবে সেটা এখন দেখাবো। এই যে এখন যেই অঙ্কটা মানে এই যে এখন যেটা করাবো, এইটা দিয়ে প্রচুর সৃজনশীল আসে। সর্বোচ্চ বেগ, এটা অনেক জায়গায় আসে। দেখো আমরা চলে যাই শুধু লেখালেখিতে। তো এইখানে আমাদের জানি যেটা, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু কি, আমরা জানি ভি ইকুয়াল টু হচ্ছে কি dx বাই ডিটি বা dy বাই ডিটি, যেটাই বলো, সরণের পরিবর্তনের হারকে কি বলে, বেগ বলে। তো এখানে dy বাই ডিটিও লেখা যায়, dx বাই ডিটিও। হ্যালো, জি ঠিক আছে। আচ্ছা x ইকুয়াল টু কি ছিল, x ইকুয়াল টু ছিল a sin ওমেগা টি প্লাস মাইনাস আলফা। তাহলে এটাকে কি লেখা যায়, a cos ওমেগা টি প্লাস মাইনাস আলফা লেখা যায়। তাই তাহলে ভি যদি এটা লেখা যায়, তাহলে তুমি বলতে পারো কি, দেখো আমরা যদি ইচ্ছা করি এটাকে লিখতে পারি না, যে এইখানে আমরা লিখলাম, ও না সরি, এখানে একটা ওমেগা হবে তো, কারণ এই ওমেগা টি তো টি না, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে একটা ওমেগা সামনে চলে আসবে। তাহলে আমরা এই টোটালটাকে যদি রুট করি, তাহলে এখানে a স্কয়ার ওমেগা স্কয়ার
এই বাবু ভাই, ভাই আপনারে কালকে রিকোয়েস্ট করলাম কি? ভাই সাউন্ড আসে, আমি ক্লাস নিচ্ছি তো, একটু আস্তে ফোনে কথা কইেন। অল্প সময়, 1 ঘন্টার মতো, আর বেশি সময় না। আম্মু, এই এই এটার চার্জার এনে দাও তো একটা। আচ্ছা, এটার লাইন দেওয়া যাচ্ছে না তো এই জায়গাটা। ওই যে মাল্টিপ্লাগটা এনে এই জায়গাটা লাইনটা দাও। গেটে টোকা দিছিল, আকবর আইছে নাকি দেখো। ও ওইটা ওইটা সংশোধন হবে না, ওইটা একসময় হাতে নাতে ধরে কথা বলতে হবে। এটা কে করে? ওইটা ওই যে সত্তর মিয়ার ওই বাসাতে বলে ফেলে, ধৈর্য এক সময় তারপরে কোবা। হ্যালো, একটু লাইনটা দিয়ে দাও, তুমি দিয়ে দাও। হ্যাঁ, হ্যালো। জি আচ্ছা, তাহলে দেখো, আমরা যদি স্কোয়ার করি তারপর আবার রুট করি, তার মানে কি কাটাকাটি করে কি সেম হয়ে যায় কিনা? হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছো? জি পাই তো। আবার ইনবক্সে কে কি লেখে আমাকে এত জোরে সরে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন এইখানে একটু দেখি আমরা। একটু লাইটের ব্যবস্থা বেশি করে করা হচ্ছে, লাইটটা ডিম হয়ে গেছে। অসুবিধা নাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এবার একটু বাড়ছে বোধহয় লাইট। হ্যাঁ, তো ঠিক আছে, এবার দেখো, তাহলে এই জায়গাটা আমরা একটু খেয়াল করি। এই স্কোয়ার, ওমেগা স্কোয়ার এবং কজের উপর স্কোয়ার দিলাম, এবং এটা লিখলাম ওমেগা টি প্লাস মাইনাস আলফা। আমরা এটাকে এটাও করতে পারতাম, এ এবং ওমেগাকে বাইরে রেখে দিলাম, এ ওমেগা রুট ওভার কজ স্কোয়ারকে আমরা লিখতে পারি কি ইচ্ছা করলে 1 মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি কিনা? হ্যালো, জি 1 মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি, ইচ্ছা করলে আমরা এটা লিখতে পারি যে এটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার। তো আমরা এটাকে লিখতেছি 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস মাইনাস আলফা। তো এটা করে আমাদের লাভ হলো কি দেখো, এটা করে আমাদের লাভ হলো এ ওমেগা তো থাকলোই, রুট ওভার 1 এখানে রাখলাম। এখন দেখো, এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস আলফা ইকুয়াল টু কি? ওয়াই বা এক্স, সরি এখানে এক্স বলছি। এক্স ইকুয়াল টু কি? এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস আলফা। তাহলে তুমি সাইন ওমেগা টি প্লাস মাইনাস আলফাকে তুমি কি বলতে পারো বলো? এক্স বাই এ। এক্স বাই এ। গুড। তাহলে মাইনাস এক্স বাই এ, কারো কোনো সমস্যা আছে বুঝতে? এবং তার উপরে হোল স্কয়ার হবে, যেহেতু সাইনের উপরে স্কয়ার আছে। সো এইটা দিয়ে আমাদের সুবিধা কি? এটা দিয়ে আমাদের একটা বিরাট সুবিধা আছে, সেটা হচ্ছে ভি এর জন্য একটা সূত্র হয়ে গেল, ভি ইকুয়াল টু এ ওমেগা রুট ওভার, তুমি এখানে যেটা করবা, এইখানে এ স্কয়ার লসাগু নিবা, কারণ এখানে এক্স স্কয়ার বাই এ স্কয়ার হচ্ছে এই ভগ্নাংশটা, তাহলে এ স্কয়ার লসাগু নিলে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। বুঝতেছো? অতএব জি ভি ইকুয়াল টু এ ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই এ, কারণ এই স্কয়ার রুটে কাটাকাটি হয়ে একটা এ থাকতেছে, এবং এই এ এবং এই এ কি হবে? কাটা যাবে। অতএব আমরা বলতে পারবো যে ভি ইকুয়াল টু
ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এবং এইটাই হচ্ছে বেগের সূত্র। এটা তার মানে যখন তোমাকে একটা তরঙ্গের বেগ বের করতে বলবে, তখন তুমি বেগের যদি সরণ জানো, বিস্তার জানো এবং কৌণিক বেগ জানো, তাহলে বেগ বের করে ফেলতে পারবে। বুঝতেছো? হ্যালো? জি আচ্ছা, এখন তুমি এটা দিয়ে আরো একটা জিনিস জানতে পারো, সেটা হচ্ছে বেগ সর্বোচ্চ হবে কখন। বেগ সর্বোচ্চ হবে তখনই, কারণ দেখতেছো এই যে এই মাইনাস এক্স স্কোয়ার যদি না থাকে, এখানে যদি মাইনাস কিছু না থাকে, তাহলে কি এই এ স্কোয়ারটা সর্বোচ্চ হয়ে যাবে না? হ্যালো? জি তাহলে যখন এক্স ইকুয়াল টু কি হবে, এক্স ইকুয়াল টু হবে 0, তখন ভির মান সর্বোচ্চ হবে, সর্বোচ্চ বেগ পাওয়া যাবে। তো দেখো, এক্স এর মান যদি 0 বসাও, তাহলে ভি ইকুয়াল টু আসে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস 0, মানে কি সেটা 0 হয়ে যাচ্ছে। তো আমরা এই রুট স্কোয়ারে কেটে দিলে আর কাটা যায়। এটা লেখা যায় ওমেগা ইন্টু এ, এবং তখন এটাকে বলা হয় ভি ম্যাক্স, এটাকে বলা হয় ভি ম্যাক্স, তার মানে ওমেগা ইন্টু এ। এটা কতগুলো গুরুত্বপূর্ণ জিনিসে কাজে লাগে দেখো, এটা শেখাতে তুমি কতগুলো জিনিস এখন বুঝতে পারবা। এক নাম্বার কথা হচ্ছে, তোমাকে আমি তুলবা, এখন এই এই ইকুয়েশনটা কত গুরুত্বপূর্ণ সেটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করব। এই যে বেগ ভি ম্যাক্স ইকুয়াল টু এইটা, এটা দিয়ে আমাদের বাস্তব জীবনে কোথায় কোথায় কাজে লাগাইতে পারি আমরা। বুঝছে ভাই? আচ্ছা, হইছে। এখন দেখো, একটা দোলনা, এই এক্স এক্স ইকুয়াল টু 0 মানে কি বোঝাচ্ছে? এক্স মানে হচ্ছে সরণ। এক্স মানে কি? এক্স মানে, হ্যালো, তখন সরণ। কোন অবস্থা থেকে সরণ? সাম্য অবস্থা থেকে সরণ। এবং তার মানে দেখো, সাম্য অবস্থা থেকে একটা জিনিস যখন এভাবে দুলতে থাকে, এইটাই তরঙ্গ। তার মানে এক্স এর মান 0 বা ওয়াই এর মান 0, সরণ 0 হয় এই বিন্দুতে এবং এই বিন্দুতে এবং এই বিন্দুতে। তাহলে এই বিন্দুগুলোতে সরণের মান 0, তাহলে এই বিন্দুতে সর্বোচ্চ বেগ থাকে। এই এক্স, এটা তো ওয়াই অক্ষের ছিল, তার মানে এটা ওয়াই এর জন্য ব্যাপারটা। তো এক্স এর জন্য আরেকটা দেখাই, সেটা আরো ভালো বোঝা যাবে। যে একটা পেন্ডুলাম মনে করো, এই পেন্ডুলামের সরণটা কোন অক্ষে? হ্যালো, সরণটা কোন অক্ষে হচ্ছে? এদিকে এক্স জি অক্ষে। এই সরণটা এক্স অক্ষে না? এই যে এদিকে সরতেছে, আবার জি এদিকে এটা অন্যভাবে বললে ওয়াই অক্ষে, যদিও তো সহজভাবে চিন্তা করো। তো মনে করো তুমি একটা দোলনা দুলাইতেছো, তো তুমি কোন জায়গায় থাকলে সবচেয়ে বেশি জোরে আঘাত পাবা বলো তো? হঠাৎ করে দোলনার পথে চলে আসলা, দোলনাটা কোন জায়গায় থাকলে? শেষ মাথায় থাকলে এক্স অক্ষে না, এক্স অক্ষের কোথায় থাকলে? শেষ মাথায় এইখানে থাকলে, এইখানে থাকলে না এইখানে থাকলে? শেষ মাথায় থাকলে না। এই সমীকরণ দেখেও বুঝলা না? এই সমীকরণ বলতেছে যখন এক্স এর মান 0 হয়, তখন সর্বোচ্চ বেগ পাওয়া যায়। অর্থাৎ তুমি এই জায়গায় থাকলে সবচেয়ে বেশি ব্যথা পাবা। কারণ কি জানো এটা? ও দেখো, ওখানে তো বেগ 0 হয়ে যায় আল্লাহ। এইখানে 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 সর্বোচ্চ বিস্তার, সেখানে বেগ হয়ে যাবে কত? 0। 0 0 0। জিরো এইখানে ঠিক এইখানে একজন যদি আসে, সে কোনো আঘাতই পাবে না। কিন্তু যদি তুমি এইখানে চলে আসো এবং এই জায়গা থেকে যদি দোলনাটা এসে এই জায়গায় আঘাত করে, তুমি এত জোরে ব্যথা পাবা, যেটা মানে অকল্পনীয় ব্যথা পাবা। বুঝতেছো আমার কথা? জি সবচেয়ে বেশি আঘাত পাবা তুমি এখানে থাকলে, কারণ এই জায়গা থেকে টোটাল এনার্জিটা এনে তোমাকে আঘাত করবে। তাহলে বুঝতেছো যে এক্স এর মান এখানে কি সাম্য অবস্থা থেকে এক্স এর মান কত? এক্স ইকুয়াল টু 0। বুঝতেছো? এখন জি এক্স এর মান এইখানে হইলে, আমি এই যে এইখানে যদি বস্তুটা থাকে, তাহলে এক্স এর মান কত এখানে? হ্যালো, জি ম্যাক্সিমাম। এক্স এর মান ম্যাক্সিমাম মানে কি? এর সমান, সর্বোচ্চ বিস্তারের সমান। বুঝতেছো না? এটার বিস্তারিত এই পর্যন্ত। তার মানে এই জায়গায় থাকা মানে কি, তার সরণ হয়েছে কত পরিমাণ? এ পরিমাণ। তোমরা কি বুঝতেছো? হ্যালো,
আমার আরেকবার বলেন। আচ্ছা, পেন্ডুলামটা এখানে আছে, এখানে থাকা মানে কি কতটুকু সরছে? এই সাম্যাবস্থা থেকে কতটুকু সরছে? বিস্তার পরিমাণ সরছে, এটাকে আমরা বিস্তার বলি বিস্তার না? পরিমাণ। তাহলে x এর মান কত? a, x এর মান কত? এ সরণ কতটুকু ঘটছে? a পরিমাণ সরণ ঘটছে। তাহলে a পরিমাণ যখন x ইকুয়াল টু a মানে সর্বোচ্চ সরণ ঘটে, তখন কি ঘটে সেটা আমাদের এখন জানার প্রয়োজন। তো তখন কি ঘটে সেটা জানতে হলে আমাকে তো সমীকরণে বসাইতে হবে। সমীকরণ কোনটা? এইটা, v ইকুয়াল টু ওমেগা ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে মূল সমীকরণ। তো আমি x ইকুয়াল টু কত পাইছি? a। তাহলে আমি বলতে পারি কি যে ওমেগা রুট ওভার a স্কোয়ার তো আছেই, x এর মান কত? a, তাহলে a স্কোয়ার, তাহলে কি হলো ওমেগা ইন্টু জিরো, তাহলে কত হয়? জিরো। অতএব এখানে হচ্ছে v মিনিমাম হয় এবং জিরো হয়, অর্থাৎ যখন বিস্তার সর্বোচ্চ, তার মানে সর্বোচ্চ বিন্দুতে, এই বিন্দুতে বেগের মান কত? জিরো। এই জন্য তুমি এইখানে দাঁড়ায় থাকলে কোনো আঘাত পাবা না। এই জন্য দোলনা ধাক্কানোর সময় কি আমরা এই জায়গায় দাঁড়ায় ধাক্কাই না এই জায়গায় দাঁড়ায় ধাক্কাই? ওই যে মাথায় এই জায়গায় দাঁড়ায় থাকি, যাতে এই জায়গায় কি কোনো বেগই থাকে না, তার মানে আমাদের আঘাত যাতে না করে, এই জন্য আমরা এই জায়গায় দাঁড়াই। এখন তুমি মনে করো তোমরা তোমরা এই এই যন্ত্রটা দেখবা, ওই যে ইন্ডিয়ান একটা সিমেন্ট আছে, আম্বুজা না কি যেন একটা সিমেন্ট আছে, ওই সিমেন্টের অ্যাড দেয়। হ্যাঁ, তো ওই সিমেন্টের অ্যাড দেয়, দেখায় যে ওই দেওয়াল ভাঙার জন্য এক ধরনের আহ, মানে পেন্ডুলাম ইউজ করে, সেটা পেন্ডুলামই বলে। তো পেন্ডুলামটা এরকম ইউজ করে, দেখো ভারী একটা মানে এরকম চেইনের সাথে, অনেক বড় একটা চেইনের সাথে, শক্ত চেইনের সাথে এরকম একটা ভারী লোহার গোলক থাকে। এই লোহার গোলকটাকে ওরা কি করে, ক্রেন দিয়ে ধরে টেনে এটাকে ছেড়ে দেয়। ছেড়ে দিলে এই লোহার গোলকটাই দেওয়ালের উপর আঘাত করে এবং দেওয়ালটা ভেঙে যায়। বুঝতেছো? দেয়াল ভাঙার, বিল্ডিং এর দেওয়াল ভাঙার একটা সহজ পদ্ধতি এটা। এখন দেয়ালটা তুমি তাহলে কোথায় রাখবা? ভাঙার জন্য দেয়ালটা কোথায় রাখবা? সর্বোচ্চ দূরত্বে রাখবা নাকি এই জিরো বিন্দুতে রাখবা? জিরো বিন্দুতে রাখতে হবে। তার মানে এই ইকুয়েশন আমাদের বলতেছে যে সর্বোচ্চ বিন্দুতে রাখলে দেওয়াল কোনো আঘাত পাবে না, আর যদি জিরো বিন্দুতে রাখো তাহলে দেয়াল সর্বোচ্চ আঘাত, মানে জিরো বিন্দুতে রাখলে সর্বোচ্চ বেগে আঘাত পাবে, তার মানে দেয়ালটা ভেঙে যাবে। বুঝতেছো? জি ওকে, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল। এটা আমাদের পরীক্ষায় কিন্তু এই এই ইকুয়েশনটা দিয়ে আমাদের পরীক্ষায় প্রচুর ম্যাথ আসে। তো এটা খুব গুরুত্ব দিয়ে শিখতে হবে। তারপরে আমরা আবার পিডিএফ এ যাই, দেখি কি অবস্থা। আজকে কি ম্যাথ করাবেন নাকি শুধু ফিজিক্স শেষ করবেন? ফিজিক্স আরো কিছুটা করাই, আজকে দরকার আমি ম্যাথ করবো না। কালকে তোমাদের তো আরেকটা ক্লাস নিব আমি, কালকে একটা এক্সট্রা ক্লাস নিব দুইটা কারণে। আজকে একটু লেট হয়েছে, এটা তো একটা যদিও লাকিলি সবাই আসছে, সবাই ক্লাস করছে, সমস্যা নেই। আগামী দিন সকাল 10টায় একটা ক্লাস নিব এবং তারপর আমি তোমাদের 10টায়, কালকে কালকে সবাই 10টায় ফ্রি আছো না? সকাল 10টা তো শুক্রবার, ফ্রি থাকার কথা। জি আছে। আচ্ছা, সবাই একটা ক্লাস করো কালকে। আচ্ছা, দিয়ে দেওয়া যাবে। আচ্ছা, ওটাও দিলাম, আবার ম্যাথও করাবো, কালকে ম্যাথও করাবো। সেটা কারণ হচ্ছে যে আমি ঈদের ছুটি দিব, তো হ্যাঁ ঈদের ছুটি দিব, যেহেতু ক্লাস কয়েকটা মিস যাবে, তাহলে কালকে শুক্রবারের ক্লাসটা করো। হ্যাঁ, হ্যালো, আচ্ছা আচ্ছা। আর ঠিক আছে, এইদিকে দেখো সবাই একটু, ত্বরণ, এবার হচ্ছে আমরা শিখবো হচ্ছে ত্বরণেরটা। তো আমরা দেখো, ওই যে আমি বলছিলাম যে দুইবার ডিফারেন্সিয়েশন কেন করছি, সরলসন্ধিত গতির যেই ইকুয়েশন সলভ করলাম, ওই ইকুয়েশনে কেন আমরা দুইবার ডেরিভেশন করছি, সেটার কারণটা কি দেখো। আমরা জানি কি যে সরণকে a ইকুয়াল টু কি হবে, তাহলে y ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার, কারণ সরণ হচ্ছে y, আগেরটা অবশ্য x লিখছিলাম, এটা y লিখে ফেলছি, যাও y x একই কথা, সরণ x দিয়েও বোঝায় y দিয়েও বোঝায়। তো y ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার মানে কি, সরণের দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন। সরণকে দুইবার ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় বলো তোমরা? হ্যালো,
ত্বরণ পাওয়া যায়। সো ত্বরণ কি, দুইবার ডিফারেন্সিয়েশন করলে, একবার ডিফারেন্সিয়েশন করে যেটা পাওয়া গেছিল সেটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে সেটা তো আমরা জানি। তো একবার ডিফারেন্সিয়েশন করে আমরা কোথায় সেটা লিখলাম, এই পাশে এই যে লিখে রাখছি। একবার ডিফারেন্সিয়েশন করে পাওয়া গেছিল এ ওমেগা কজ ওমেগা টি প্লাস মাইনাস আলফা, ঠিক আছে? তাহলে দুইবার ডিফারেন্সিয়েশন করে কত আসছিল বলো তো? এ, মনে আছে তোমাদের, একটু আগে কিন্তু এটা করাইছি, এ ওমেগা স্কোয়ার মাইনাস সাইন ওমেগা টি প্লাস মাইনাস আলফা। কারণ কি, এই যে এটাকে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন, তাহলে এ ওমেগা তো থেকেই যাবে, cos কে ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস সাইন ওমেগা টি প্লাস মাইনাস আলফা, কিন্তু ওমেগা টি প্লাস মাইনাস আলফা তো এক্স টি না, তাহলে ওইটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করছি, ওমেগা আসছে, সেই ওমেগাটা এখানে গুণ হয়ে গেছে। বুঝতেছো সবাই? হ্যালো? জি তাহলে এ ইকুয়াল টু কি আসে দেখো, এ ইকুয়াল টু, তাহলে আমরা বলতে পারি, এই যে দেখো ওমেগার জায়গায় তো ওমেগা আছে, ওমেগা স্কোয়ার থেকে গেল, আর এই যে এ আর সাইন ওমেগা টি প্লাস মাইনাস আলফা, এই যে এক্স ইকুয়াল টু কি, এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস আলফা, তার মানে কি এটা আসলে এখন এক্স না, এখন আমাদের জন্য এটা ওয়াই। সো এটা কি হবে, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস আলফা। সো এই যে এইটুকু এ এবং এই সাইন ওমেগা টি প্লাস মাইনাস আলফা সমান সমান আমি কি লিখতে পারি, ওয়াই। তাহলে এটা কি দাঁড়াইলো, এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ওয়াই। হয়। সো এই ক্ষেত্রে দেখো, এইবার আসো, এই যে এক্স বা ওয়াই, এই যে এই দূরত্বে এক্স এর সর্বোচ্চ মান, এক্স এর যে সর্বোচ্চ মান, যেখানে বেগ ছিল জিরো, সেখানে এ হবে কি, ম্যাক্সিমাম। কেন বলতো, বেগ জিরো তার মানে ত্বরণ বাড়বে, কারণ সর্বোচ্চ ত্বরণে এখানে আসতে শুরু করবে। তো দেখো এইখানে ওয়াই এর মান যদি তুমি জিরো বসাও, তার মানে এই বিন্দুতে ত্বরণ জিরো, এই বিন্দুতে ত্বরণের মান কত, জিরো, আর এই বিন্দুতে Zero। বেগের মান জিরো। এই বিন্দুতে ত্বরণের মান জিরো, এই বিন্দুতে বেগের মান উল্টা। জিরো। তাহলে ত্বরণের ক্ষেত্রে বেগের ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট থাকে। তোমরা কি বুঝছো সবাই? হ্যাঁ, নিচের পার্টটা একটু দেখো। তো আমরা বলতে পারি যে এ ইকুয়াল টু জিরো হবে যদি সরণ জিরো হয়, এ ইকুয়াল টু ম্যাক্সিমাম হবে যদি সরণ ম্যাক্সিমাম হয়। তো এই জায়গায় আমাদের একটু শর্ট করে একটা জিনিস শিখতে হবে। শর্ট করে আমরা একটা নোট লিখে রাখি, এক্স ম্যাক্সিমাম হয় এ হলে, এক্স ম্যাক্সিমাম এইটুকু লিখে নাও, এটা গুরুত্বপূর্ণ, এক্স ম্যাক্সিমাম হয় এ হলে, ভি ম্যাক্সিমাম হয় ওমেগা এ হলে, ভি ম্যাক্সিমাম হয় ওমেগা এ হলে। বুঝতেছো? এবং এ জি ম্যাক্সিমাম হয় ওমেগা স্কোয়ার এ হলে। এইটা দিয়ে অঙ্ক আসবে, অনেক অঙ্ক আসবে, যে ভি ম্যাক্স কত, এ ম্যাক্স কত, এটা বের করো। এই কয়টা আমাদের জানা থাকা লাগবে। আমরা আগামী দিন সরল সন্ধিত গতির মানে কি বলে এটাকে, শক্তির সমীকরণ, যদিও আমরা এটা করে ফেলছি তরঙ্গের অধ্যায়ে, যে তরঙ্গের শক্তি বের করছিলাম মনে আছে, তরঙ্গের জি শক্তি তীব্রতা। আচ্ছা, তোমরা এইটা আমি একটু দেখাই তোমাদের, তাহলে পিডিএফ কই, আচ্ছা এই যে দেখতে পাচ্ছ, দেখো তোমাদেরকে আমি স্থিতিশক্তি বুঝাইছিলাম, হাফ কে এক্স স্কোয়ার, মনে আছে, এই যে গতিশক্তি আর স্থিতিশক্তি, এই যে দেখো জি হাফ কে এক্স স্কোয়ার, এই যে সেই যে ইউ ইকুয়াল টু, এই যে তরঙ্গের স্থিতিশক্তি হাফ কে এক্স স্কোয়ার, তারপরে এই যে এক্স এর মান বসাই দিলাম এখানে, তাহলে এটা হয়ে গেছে এক্স এর মান এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা। আবার এই যে গতিশক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা, এই দুটাকে যোগ করলে হয় হচ্ছে ই ইকুয়াল টু কি, এই যে দুইটাকে যোগ করার পরে আমরা পাওয়া গেছিল যে কজ স্কোয়ার আর সাইন স্কোয়ার মিলে হয় 1, তাহলে মোট শক্তি হয় কত, ইকুয়াল টু হচ্ছে হাফ কে এ স্কোয়ার। এটা তোমাদের মনে আছে, তরঙ্গের সময় করাইছিলাম, এটা আর জি জি এটা আরো একবার করাবো। তরঙ্গ আর সরল সন্ধিত গতি তো একই জিনিস, এই জন্য দুইটা
হ্যাঁ কাছাকাছি তো। কাছাকাছি জিনিস, তো এই দুটা প্রায় সেম। তো তোমরা জাস্ট এই যে 450 পেজ পর্যন্ত রিডিং করে রাখবা। 400, হ্যালো শুনতে পাচ্ছো? জি ভাই জি। ভাই। 450 পর্যন্ত তোমাদের রিডিং এর কাজ থাকলো। আগামী দিন আমি তোমাদেরকে এর বাকিটুকু দেখাই দেবো। হ্যাঁ, আচ্ছা ভাই তাহলে আজকে থাক। এটুকু থাকবে। আচ্ছা কালকে তো নেবেনি আপনি। আচ্ছা, কালকে তাহলে ম্যাথ দিয়ে শুরু করব। তাহলে আজকে এই পর্যন্তই থাক। কালকে সকাল 10টায় সবাই চলে আসবা। জি। সকালে ওকে, ভাইয়া? হ্যাঁ কালকে সকাল 10টায়। ও আচ্ছা ভাইয়া। ওকে, সবাই ভালো থেকো তাহলে। আচ্ছা ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ।